নমস্কার, বাংলালাইভ.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের আলাপন অনুষ্ঠানে। আপনারা জানেন এই বিভাগে আমরা বাংলা সংস্কৃতি ক্ষেত্রের বিভিন্ন যে বিভাগ রয়েছে সেখানকার গুণী মানুষদের সঙ্গে আলাপচারিতার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি তাদের সৃষ্টি রহস্য, তাদের সংগ্রাম, তাদের চিন্তা, তাদের দর্শন, তাদের ভাবনা এবং তাদের আগামী নিয়ে স্বপ্ন। তো আজকে আমরা সেই রকমই নাটকের ক্ষেত্রে একজন নয় দুজন গুণী মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি, সেই জন্য নিজেদের সৌভাগ্যবান মনে করছি। বাংলা নাটকের ক্ষেত্রে একটা ইতিহাস আছে যে যৌথভাবে দম্পতিরা তাদের শিল্প সাধনা করছেন, শিল্প জীবন যাপন করছেন। যেমন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রর ক্ষেত্রে আমরা দেখেছি উৎপল দত্ত, শোভা সেনের ক্ষেত্রে, এবং আরো বেশ কিছু দৃষ্টান্ত আছে। তবে সেই তালিকা যে খুব দীর্ঘ তেমন নয়, এবং দুজনে যৌথভাবে কাজ করার যে সুবিধে, পারস্পরিক যে পরিপূরকের ভূমিকা নেওয়া সেটা যেমন থাকে, সেই রকম ব্যক্তিত্বের সংঘাত হয়। এই সামগ্রিকভাবে এই দুজনের যে যৌথ জীবন ও যাপন, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্যার শ্রী অসিত বসু এবং রয়েছেন শ্রীমতী ভদ্রা বসু। দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাদের দুজনকে প্রথমে যে প্রশ্নটা করব, জানতে চাইবো যে যেহেতু দুজনকে আমরা একসঙ্গে পেয়েছি, এই যে আপনাদের যৌথ যাত্রা, সেটা তো আমরা একটা জার্নি বলতে পারি। এর সূচনা কি, মানে এর যোগসূত্র কি থিয়েটার, না আপনাদের দাম্পত্য এর যোগসূত্র? না, এটা থিয়েটারেরই যোগসূত্র। আসলে ওর বাবা, আপনারা জানেন, আদিত্য মোহন পাল, ওদের যে নাট্য দল, সেটা তো সে সময়ের বিখ্যাত নাট্য দল, বিখ্যাত সমস্ত বাংলা থিয়েটারের মানুষরা সেই দলকে চালিয়েছেন। মমতাজ দা, আমাদের বীরেশ্বর সেন, চারু প্রকাশ ঘোষ, সঙ্গে এবং সুব্রত নন্দী পরবর্তীকালে, এবং তার সঙ্গে যোগাযোগের ফলে ওর বাবার সঙ্গে আমার যোগাযোগ হয়। এবং থিয়েটার রসিক মানুষ ছিলেন, এর সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় কমিউনিস্টবাদীতে বিশ্বাস করতেন, কমিউনিস্ট মতবাদে, এবং আমার তখনকার থিয়েটারে খুব উনি অ্যাপ্রিসিয়েটার ছিলেন আর কি। সেই থেকেই ওদের বাড়ির সঙ্গে আমার যোগাযোগ। তারপরে ওদের দলেও একটা নাটক হয় সুব্রত নন্দীর, তাতে আমি সোহাগ আমরা অভিনয় করে দিই। এবং তারপরে যখন আমাদের দলে যখন কাজ হচ্ছে, তখন ভদ্রা আমাদের দলে অভিনয় করতে। সেই এই যোগাযোগ থেকেই আমাদের সম্পর্ক, যদিও বয়সে আমার থেকে অনেক অনেক ছোট, তবুও সেই থেকেই যোগাযোগটা তৈরি হয়। মানে থিয়েটারের অভিনয় সূত্রে? হ্যাঁ, থিয়েটারের যোগাযোগের সূত্রেই যোগাযোগটা। আপনি যখন আসছেন জায়গা থেকে, তখন তো অসিত বসু একটা নাম, বাংলা থিয়েটারের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো আপনার সঙ্গে তখন সেই চলনটা কিরকম ছিল, সেই সূত্রপাতটা প্রথম দিন? আসলে থিয়েটারে আসাটা, মানে আমার কাছে থিয়েটারটা আমাদের পরিবারেও সকাল থেকে উঠেই দেখতাম সারাদিন ধরেই একটা তোড়জোড় চলতো, সন্ধ্যেবেলায় কখন রিহার্সাল হবে। সুতরাং থিয়েটারে এসে পড়াটা আমার কাছে খুব স্বাভাবিক। সেই সময় আমার হাই সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেছে, ওদের প্রফেশন চক সার্কেল হবে। আর প্রফেশন চক সার্কেলে তখন ঘুষা যিনি করবেন, তিনি পেরে উঠলেন না, যে কোনো কারণেই হোক। সম্ভবত সোহাগ সেন করছিলেন, তিনি তখন বিদেশ যান। ওদের ডেটটা নেওয়া হয়ে গিয়েছিল মিনার্ভা থিয়েটারে। সেই সময় সুব্রত নন্দী আমাকে নিয়ে যান, যে ওটা আমার স্ক্রিপ্টটা ছিল সুব্রত নন্দীর, খড়ি মাটির বন্দি, তার যদি কুকুর মানে যায়, ওরা আমার কুকুর বলে ডাকতেন। তখন আমার বাবা বললেন, ঠিক আছে, একটা নাটকের দলের সমস্যা মানে তো আমরা এগুলো বুঝতে পারি। আর আমি তখন সবে কলেজে যাওয়া শুরু করেছি, ফার্স্ট ইয়ার। তো প্রফেশন চক সার্কেলে এসে আমার খুবই ভালো লাগলো, কারণ আমার বিষয় ছিল মিউজিক। ওদিকে শৈলজাবাবুর কাছে আমি সুরঙ্গমের গান শিখেছি, আবার এদিকে আমার ভোকাল মিউজিক অনার্স নিয়ে তখন আমি ভর্তি হয়েছি রবীন্দ্র ভারতীতে। আর এটা অত্যন্ত মিউজিক্যাল একটা থিয়েটার,
খড়িমাটির মন্দির তাতে প্রসঙ্গত মনে করি যে খড়িমাটির বন্দি মিউজিক যিনি তৈরি করছিলেন, কন্ডাক্ট করছিলেন, আমার একটুখানি দূরে গেলেই বাড়ির কাছে পীযূষ কান্তি সরকার, আমাদের অত্যন্ত একই বাড়ির লোকই আমরা বলা যেতে পারে, এরকম সম্পর্ক। পীযূষ দার কাজ করছিলেন মিউজিকটা নিয়ে। তাকে আমরা রবীন্দ্রসঙ্গীতের জগতে তিনি নক্ষত্র হয়ে উঠেছিলেন পরবর্তীকালে থিয়েটারেও যে তার অবদান রয়েছে সেইটা আমরা একটা নতুন দিক তার জানলাম। এটা পীযূষ দার দুর্ভাগ্য, শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই তিনি প্রতিষ্ঠিত। তিনি ভারতীয় মার্গসঙ্গীতে যে কত তৈরি ছিলেন, তারা সেই সময়, আমি তো দুঃখ করে বলি, আসল পীযূষ কান্তি সরকারকে চিনল না। শেষ হয়ে যাওয়া পীযূষ সরকারকে নিয়ে এত হাততালি চারদিক। আপনাদের দুজনের ক্ষেত্রে যেটা আমি খুব যাকে ইংরেজিতে বললে কমন যেটা দেখতে পাচ্ছি, একটা হলো থিয়েটার আপনাদের দুজনের শ্বাস প্রশ্বাসে আগে থেকেই ছিল, আর একটা হচ্ছে একটা বোধহয় রাজনৈতিক ভাবনা, তখন অনিবার্যভাবেই একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনা থিয়েটারের মধ্যে চলে আসতো। কিন্তু স্যার, আপনার যে ছোটবেলা, সেই ছোটবেলায় তো আপনি শিশির কুমার ভাদুড়িকে দেখছেন, দুর্গাদাস ব্যানার্জিকে দেখছেন, আপনার কাছে যা শুনেছি যে সেই যুগের প্রায় সব নক্ষত্রকেই আপনি খুব জ্ঞান হওয়ার আগে থেকেই দেখছেন, সেই অভিজ্ঞতাটা কি? বাংলা আমাদের রকের, উত্তর কলকাতার রকের ভাষায় যেটা বলে পেছন পাকা। আমার জন্মসূত্রে এই থিয়েটারের ব্যাপারে আমি জন্মসূত্রে পেছন পাকা হয়ে এসেছি। আমার বাবা একসময় খুবই বড় ব্যবসায়ী ছিলেন এবং রাজনৈতিক মহলেও তার ভীষণ যাতায়াত ছিল, সম্পর্ক ছিল। স্বাধীনতার আগে থেকেই এরকম ফজলুল হক সাহেবের খুবই কাছের মানুষ ছিলেন। আমার ডাকনাম ননী, সবাই বলে ননী গোপাল, এটা ফজলুল দেওয়া। আমার আর একটা ডাকনাম টুটু, সেটা কবিরাজ বিমলানন্দ তর্ক তীর্থের দেওয়া, শ্যামাদাস তার ছেলে। হ্যাঁ, এইরকম সব। এবং পরে ডক্টর বিধান রায়ের সঙ্গেও বাবা, এবং ছোটবেলায় যেতাম বাবা মর্নিং ওয়াকে গাড়ি নিয়ে বাবুঘাটে গিয়ে ওখানে বেরিয়ে টেরিয়ে হাঁটতে হাঁটতে ডক্টর রায়ের বাড়ি আছে। ওই ছোটবেলা থেকে কি করে জানি না বাবা আমাকেই তার সঙ্গী করে নিয়েছিলেন। বুঝতেই পারছো, আমরা ওই যে সোনার চামচি মুখে নিয়ে বলে না, এইটাই মুখে নিয়ে জন্মেছি। যার ফলে তখন তুষার জ্যাঠাবাবু, তুষার কান্তি ঘোষ, বিবেকানন্দ কাকা, বিবেকানন্দ মুখোপাধ্যায়, আমাদের বাড়িতে এদের রেগুলার বাবার সঙ্গে আড্ডার একটা জায়গা ছিল, 16/2 রামকান্ত বস্তি, যেটা বোসপাড়া লেন, কাঁটাপুকুর লেনে মুখে দাঁড়ালে বিরাট পিলার ওলার, এটা হরিপ্রিয় পালের বাড়ি, এটা বিরাট বিজেপি ছবি, ওই বাড়িটায়। এইরকম একটা অবস্থা থেকে এসেছি এবং তারপর অবস্থার পরিবেশে ভাঙতে ভাঙতে না খাওয়া দিনও কাটিয়েছি। হ্যাঁ, যতটা দেখা যায় উঁচু উঁচু একটা জীবনে সবটাই দেখে নিয়েছি। এর মধ্যে কি আমার বাবা কান্তি জ্যাঠাবাবু, ওর বিখ্যাত ব্যারিস্টার কান্তি চ্যাটার্জি, যিনি শিশির বাবুর খুব বন্ধু ছিলেন, বহু সাহায্য করেছিলেন, ওই বাবার কাছ, বাবা কান্তি জ্যাঠাবাবু বাবার কাছ থেকে ওইসব আমেরিকা যাওয়ার সময় বাবা অনেক হেল্প করেছিল। শ্রীরঙ্গমের বাবার দুটো বাঁধার সিট ছিল। বাবা প্রায় প্রত্যেক শনি রবিবারই বাবা মা যেতেন থিয়েটারে। আমার যতদূর মনে পড়ে, আমার ওই 6-7 বছর বয়স থেকে আমি তাদের সঙ্গী হয়ে পড়ি এবং আমার বয়সে শিশির ভাদুড়ি, মহেন্দ্র চৌধুরী, দুর্গাদাস ব্যানার্জি ইত্যাদি তাদের সময়কার যে অভিনয় ধারা বা অভিনেতাদের অভিনয় বা তখনকার যে নাট্যের চালচলন, প্রত্যক্ষদর্শী আমার চেয়ে কম আছে। এবং অভিনেত্রীদেরও দেখছেন সবাই, এবং এই আরো পরে, তারও আগে বড় রানীওয়ালা, ছোট রানীওয়ালা, প্রভা দেবী, সব সীতা দেবী, সীতা দেবীর সঙ্গে আরো পরে পরিচয় হলো। উনি তখন ওই মোল্লাইকে কাজ করছেন। কিন্তু সবাইকেই আমি কাজ করতে দেখেছি। আমার
ছোটবেলার বলেছি সাদা মাথা বলে তার অনেক স্মৃতি আমার কাছে এখনো স্পষ্ট। আমি এখনো শিশির বাবুর অনেক ইম্পর্টেন্ট অভিনয়ের জায়গা আমি রেপ্লিকেট করতে পারি, এবং যারা তাকে দেখেছেন তারা সেখানে কোনো ভুল ধরতে পারেন। এই ছোটবেলার মাথায় বসে যাওয়া এখনো মনে আছে আপনার? হ্যাঁ, আমি চোখ মুখে দেখতে পাই, চোখ কানে শুনতে পাই আওয়াজটা। মানে আমি তখনও সে বইগুলো পড়িনি, কিন্তু শুনে শুনে ছোটবেলার একটা ব্যাপার হয় না। যেমন আলমগীর নিয়ে খুব চর্চা হয়, বা সীতা নিয়ে খুব বিশেষ চর্চা করে আলমগীরের ওই দিলের সঙ্গে যেন দিল্লির কাজ আসলে একটা অদ্ভুত শব্দ দেখলাম, আমার আত্মা যেন আমার ঢেউ ছেড়ে বহু বহু ঢেউ উঠে গেল। এইসব জিনিসগুলো আমি কখনো পড়িনি, এগুলো শ্রুতিতেই আমার কাছে যতটুকু থেকে গেছে থেকে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো তৈরি হয়েছে থিয়েটার সম্প্রতি তখন থেকে হয়েছে। তখনকার তোমাদের ধারণে সেই অঙ্গ তখন শ্রীরঙ্গমে তখন আর সেই রমরমা দশা নেই, সেই একটা ড্রপ কার্টেন থাকতো, তাদের সব নানা রকম বিজ্ঞাপনের ছবি আঁকা থাকতো, সেটা উঠে যেত, উঠে গিয়ে ট্রাভেলার্সটা খুলতো, তারপর সিন করতো। এবং শিশিরবাবুর সময় থেকে শিশিরবাবুর চেষ্টাতেই যে আমাদের ফ্ল্যাট পেইন্টেড সিনস ছিল, সব মারাত্মক সমস্ত সিনস ছিল, তোমাকে পরে বলবো। উনি ওই কাট আউট করে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল করবার চেষ্টা শিশিরবাবুর সময় থেকেই শুরু। তখন তাও সে সময় যে না দেখেছে, ওই যে শহর পোড়ার দৃশ্য ওপর থেকে দেখছে নাদিম, সে মানে তখন তো আমরা ওটা ভাবতেই পারি না। এত রকম ভিজুয়াল মিডিয়া তো আমাদের চোখে, আমাদের নাতি টাতিদের যেরকম ভাবে এখন এসে পড়ছে, আমাদের তো ওসব ছিল না। ওই থিয়েটারে থিয়েটারে ঢুকলে ওই যে একটা পুরোনো কাঠ, পর্দা, এইসবের একটা সোদা একটা গন্ধ না, আজও আমি পুরো থিয়েটার হলে, এই আজকালকার গভর্নমেন্ট থিয়েটার হলে, ওই পুরোনো থিয়েটার হলে ঢুকলেও না আমি সেই ফিলটা পেতে থাকি। ওইটি আমার ওই হিন্দিতে যাকে বলে নস মে চল যায়, রক্তের মধ্যে ঢুকে যায়। এছাড়াও যে ব্যাপারটা ছিল আর একটা, আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে রাজারহাট, বিষ্ণুপুরের ওখানে ওই লাউহাটি যেতে বুড়ো শিবতলা পরে তার একটু আগে ঘোষপাড়া। ওই ঘোষপাড়ার ঘোষরা হচ্ছেন আমার মামার বাড়ির বংশ। ওখানে এখন রামকৃষ্ণ মিশন স্বামী নিরঞ্জনানন্দের একটা করেছেন ওদের আটচালার গায়ে। এই স্বামী নিরঞ্জনানন্দ হচ্ছেন আমার দাদুর জ্যাঠামশাই বা কাকা সম্পর্ক হতেন। মানে আমরা মাতৃ তরফ থেকে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ দ্যাট সেম ফ্যামিলি। আর সেখানে তখন ঘোষদের দুর্দণ্ড প্রতাপ, এখন তো টানা ছড়িয়ে কিভাবে সব ছড়িয়ে পড়ে যায়, কিন্তু ওইখানে ভীষণ এই গান বাজনা, বিশেষ করে নাটক যাত্রা, এসবের ভীষণ চর্চা ছিল। তা আমি জন্মের আগেই আমার দাদু দিদিমা চলে যান। আমার মামারাও খুব বড় ছিলেন না। হ্যাঁ, তা তখন ওই যখন ছোট ছিলাম, ওই 6-7 বছর বয়স থেকে, 5-6 বছর বয়স থেকে, আর তখন তো আজকালকার মতো এত স্কুলের এরকম চাপ ছিল না, যেতেই হবে, নিতেই হবে, করতেই হবে। হ্যাঁ, বাড়িতে মাস্টারমশাই আসতেন, পড়াতেন, সেসব ছিল। ওই মাঝে মাঝে মামা চল দিয়ে, তখন ওই তোমার বেলগাছিয়া টামডিপুর উল্টো দিকে মার্টিন রেল স্টেশন ছিল, বসিরহাট পর্যন্ত যেত মার্টিন রেলে। ওই মার্টিন রেলের গাড়িতে করে আমাদের ওই লাঙ্গলপোতা, রাজারহাটের পরে লাঙ্গলপোতা স্টেশনে নামতো। তো সেখান থেকে ওই 1.5-2 কিলোমিটার ভেতরে গেলে তখন কাঁচা রাস্তা, কাঁচা মাটি, গরু গাড়ি যেত। আমাদের প্রজারা অনেকটা নামও মনে আছে আমার, অনেকে আমির জামির ওরা সব ছিল, কাঁধে করে নিয়ে যেত। সেখানে থাকতে থাকতাম, যেহেতু মামারা তখন কেউ বিয়েও করেনি, দুজনেই ছোট, ওদের আমাদের বাড়িতে, মামার বাড়িতেই বসে জ্ঞাতি পড়শিরা মিলে ওই সব রিহার্সাল এবং ইলেকট্রিক ছিল না। ওই সন্ধ্যে মুখে হ্যাসার জেলে বসে, যাকে পেট্রোম্যাক্স বলে আর কি, সে পাম্প দিতে দিতে আলো হয়, সেই ঘিরে রিহার্সাল হতো। বঙ্গবর্গী, শাহজাহান, মানে সেই সমস্ত যুগের যাত্রা রিহার্সাল হতো। ওই আটচালাতে হতো, আটচালার পাশে আবার
মাচা বেঁধে থিয়েটারটা হতো, মানে এইসবের সঙ্গে। এবং সত্যি এখন স্মরণ করলে ভাবি কি অসামান্য স্কিলড অভিনেতারা তখন ছিলেন। এই যে বাংলায় নাট্যচর্চা শুধু কলকাতার যেহেতু তখন ব্রিটিশ ক্যাপিটাল, সেখানে গিয়ে এই থিয়েটারটা গড়ে উঠেছে, সব তার হেডকোয়ার্টার হয়ে উঠেছে ঠিকই, কিন্তু এই হেডকোয়ার্টারটা মানে সাস্টেন করতে পারতো না যদি না সাবাবসে এই সমস্ত থিয়েটার রসিকরা আসে, এবং তারা সেই দেখে থিয়েটার চর্চা করতে করতে। আমার মেজ মামার মতো শাহজাহান আমি খুব কম দেখেছি। আর এক দাদু ছিলেন আমাদের, এই দাদু, তিনি ফিমেল রোল করতেন, তার জাহানার আমি এখনো ভুলতে পারি না। শিশির মামা ফিমেল রোল করতেন, সুধো মামা ফিমেল, সব কি ফিমেল অ্যাক্টিং এখন আমি ভাবতেই পারি না। এবং আমরা মুগ্ধ হয়ে থাকতাম সেই ছোটবেলায়। ওই যাত্রা ফর্মেই হতো না, স্টেজ বেঁধে হতো, আবার যাত্রা যখন হতো যাত্রা ফর্মে আট চালাতে হতো। এই যে চতুর্দিক থেকে একটা পারফর্মিং, বিশেষ করে অভিনয় শিল্পের একটা ইনজেকশন আমার রক্তের মধ্যে ঢুকে গেল না, সেটা ছাড়া তো আর সম্ভব হলো না। তারপরে বাবা চলে যাওয়ার পর আমাদের খুবই, মানে তোমরা দারিদ্র কি দেখেছো জানি না, আমাদের না খেয়ে দিন কেটেছিল, আক্ষরিক অর্থে না খেয়ে দিন কেটেছে, মাকে কাঁদতে দেখেছি। কারণ সেই বিশাল সম্পত্তি যখন চলে গেছে, আত্মীয় স্বজনরা সব ভয়ে আসে না, খোঁজ নেয় না, পাশে কিছু সাহায্য করতে হয় বলে। কারণ আমাদের বাড়িতেই জ্ঞাতি গোষ্ঠী, তাদের জন্য বিরাট ঘটে। আমাদের 16-17 জন ছেলে এখান থেকে ডাক্তার হয়েছে, কেউ উকিল হয়েছে, ও তাদের কেউ কেউ অবশ্যই কৃতজ্ঞ, পরবর্তীকালে আমাদের এত সাহায্য করেছেন। হ্যাঁ, সেই বাড়ির ছেলে আমরা ওইভাবে কষ্ট করে যে, তারপরে বাবা মারা যাওয়ার পর ওই কষ্ট তখন ডক্টর বিধান রায় আর কি, হ্যাঁ, গিয়ে রামকৃষ্ণ মিশনকে বলেন, তখন সম্ভবত বিরজানন্দ মহারাজ প্রেসিডেন্ট, এবং তাও মা গেলেন। তারপর যে আমরা আমার যে নিরঞ্জনানন্দের গাইডলাইন, এই সমস্ত নিয়ে যার বাবার প্রচুর গান ছিল রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গায়, কয়েকজন বৃন্দাবনের মাকুন মহারাজ, এরকম অনেক মহারাজ এটাকে ব্যাক আপ দিলেন। আমরা 3 ভাই, আমার মায়ের 3 সন্তানই আমরা রামকৃষ্ণ মিশনের 3টে, আমি দেওঘরে, আমার পরের ভাই আসানসোল, আর আমার ছোট ভাই তরুণ বোস, বিখ্যাত ফুটবলার, হ্যাঁ, ও রহরা রামকৃষ্ণ। আমরা ফ্রি স্টুডেন্টশিপে বড় হয়েছি। তো ছুটিতে যখন আসতাম এইরকমই একটা ঘরে, মা, আমরা 3 ভাই বোন, ওই এক কোণে রান্না হতো, মা লড়াই করছে, মার সঙ্গে রাস্তায় কর্পোরেশনে ট্রেনিং নিয়ে ভ্যাকসিনেশন করলেন। তারপর ওই ডাক্তার অনেক পরিচিতি ছিল, ডক্টর H.N. রায়, কল্যাণী যার নামে ওর ভাই বা দাদা হতেন, ডক্টর বিধান রায় কন্ট্যাক্টে যুক্ত। মা তার কাছে নার্সিং শিখলেন প্রাইভেট, এবং শিখে মা বিকেম ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, ইম্পর্টেন্ট ওটি নার্স অফ ক্যালকাটা। সিনিয়র ডাক্তাররাও মার পরামর্শে মা একটা নার্সিস ইউনিয়ন করল। মার সেই উদয়াস্ত পরিশ্রম দেখেছি। মাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন রূপবাণী সিনেমা আছে, ওখান দিয়ে যাওয়ার পেছন থেকে হঠাৎ একটা গাড়ি এসে ব্রেক করে দাঁড়ালো, মা আমার হাত ধরে গাড়ি থেকে বিবেকানন্দ কাকা এক ঝটকায় খুলে বেরিয়ে এলেন। এগিয়ে, বৌদি কোথায় যাচ্ছেন? হেঁটে হেঁটে হলো একটা কাজে, মানে
এইরকম মা ওই পরিশ্রম করে আমাদের বড় করেছে। তা তখন আমাদের ওই সময়টা তো ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ার খুব একটা চল ছিল। আমাদের হায়ার সেকেন্ডারি পুরুলিয়া বিদ্যাপীঠে ফার্স্ট ব্যাচ আমাকে টেকনোলজি ডিপার্টমেন্ট ছিল, টেকনোলজি নিয়ে পড়াশোনা করি। তারপর পাস করলে কি হবে, আমার হাইয়েস্ট মার্ক হচ্ছে সেবারের বাংলাতে। ডক্টর কালিদাস রায় ডেকে পাঠালেন আমার মাস্টারমশাই কিন্তু আমাকে কথা বলতে। এদিকে ওখানে বিদ্যাপীঠে আমাদের নানা ফ্যাকাল্টিস ছিল, ছবি আঁকা। তখন সুনীল পাল এই প্রিন্সিপাল হচ্ছেন গভর্নমেন্ট আর্ট কলেজে। আমাকে বলে, মাদক তোকে মারবো, তুই এখানে না এসে কি সব সায়েন্স পড়তে যাচ্ছিস। তা যাই হোক, পড়াশোনা করলাম আমি ফিজিক্স অনার্স নিয়ে। তবে এটাই হলো, এই স্কুলে থাকতেও ওই যে আমাদের স্কুলে সেক্রেটারি যে যিনি ছিলেন শেষের দিকে এলেন, স্বামী হিরণময়ানন্দ, যিনি পরে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি হন এবং হয়েও রামকৃষ্ণ মিশনের চাল চলনের কোনো ব্যাপারে তাদের কমিটির সঙ্গে বিরোধিতা করে উনি বললেন না, এটা ঠাকুর স্বামীজির পথে চলছে না, এবং কেস করলেন। মিশনের সেক্রেটারির পদ থেকে রিজাইন করলেন, কেসে হেরে গেলেন। পরে তাকেই আবার মাথায় করে নিয়ে গিয়ে ওখানে তার সেবা শুশ্রূষা করা হলো। ওই একটা কথা, যেটা সত্য বলে জেনেছি সেখানে কম্প্রোমাইজ করবো না, তাহলে আমি ঠাকুর স্বামীজির নাম নিতে পারবো না, মায়ের নাম নিতে পারবো না। এইরকম একটা পরিবেশে এই যে লোকগুলো একটু একটু করে কন্ট্রিবিউট করে না, একটা মানুষ তো এই নানা কন্ট্রিবিউশনে বড় হয়। এইসবের মধ্যে আমাদের ওখানে থিয়েটারের ছোটদের নাটক করা হোক, ঋণ শোধ রবীন্দ্রনাথের, তাতে আমার লক্ষেশ্বরের পাঠ। হ্যাঁ, তখন আবার সেখানে আমাদের পিটি ট্রেনিং এর জন্য যিনি এসেছেন সুশীল ঘোষদা, উনি আবার বাঁকুড়া সোনামুখের ছেলে এবং আমাদের মঞ্জুদের সম্পর্কিত ভাই। উনি নাটক পাগল লোক ছিলেন, উনি নাটক নিয়ে আমাদের এরকম ভাবে বুড়িবালামের তীরে। আর তার সেট ডিজাইন স্টেজটা কিরকম কি হচ্ছে, রামানন্দ তখন আমাদের ছবি আঁকার মাস্টার মশাই, এদের কাছে ছবি আঁকা শিখছি। এই যে ছবি আঁকা এবং গানের ওই মহল, সব্যসাচীদা এলেন, সব্যসাচী গুপ্ত গানের টিচার হয়ে, সব্যসাচীদা না সে তো আমাদের ওখানে প্রচুর ওস্তাদরা আসছেন, যেমন দবির খান সাহেব। দবির খান সাহেব আমাদের রামকৃষ্ণ মিশন ঠাকুর ঘরে বসে গাইছেন, যারে আরতি করে চন্দ্র তখন দেব মানব বন্দে চরণ। সে গান যে না শুনেছে জানে না সে কি রবীন্দ্রনাথের গান কোথায় যেতে। গানের শিক্ষাও আপনার ওই সময় অনেকটা, আর আমাদের রামকৃষ্ণ মিশনের চলনটাই তো অনেকটা গানের উপরে থাকে। তার প্রার্থনা হচ্ছে সকালে সন্ধ্যে কাজে। আর খেলাধুলো, আমাদের খেলাধুলো প্রচন্ড ছিল পুরুলিয়া বিদ্যাপীঠে। তখন নিরঞ্জন রায়, কুলুদা রায় ছোট ছেলে, বিখ্যাত ক্রিকেটারও ছিল। উনি আমাদের ইঞ্জিনিয়ারিং পড়াতে, ওনার নেতৃত্বে আমাদের টিম তৈরি হতো। আমাদের একটা কংক্রিট পিচ ছিল, আমরা যারা ক্রিকেট টিমে থাকতাম হায়ার ক্লাসের ছিল, তাদের এক পিরিয়ড আগে ছুটি হয়ে যেত, ছেড়ে দেওয়া হতো, আমরা দিতাম। নীরজাদাকেই বলেছিলাম, গিয়ে আমাদের ওই নেট টাঙাতে হতো, ম্যাট লাগাতে হতো। তা নীরজাদাকে বললাম, নীরজাদা আপনি বলে দিন না, যদি ওই শ্রীপতি আগে করে আসে তাহলে আমাদের এইটুকু সময় বেঁচে আর একটু প্র্যাকটিস করতে পারি। শ্রীপতি হচ্ছে ওই মানে এখন শুনতে খারাপ লাগে, তখনকার ভাষায় যেটা চলতি ছিল, চাকর স্কুলে ঘন্টা টন্টা দিত। তা নীরজাদা হাসতে হাসতে বললেন, শোন বেটা, আমি বললে শ্রীপতি কেন, তোর সেক্রেটারি মহারাজ এসে বেঁধে দিয়ে যাবে, কিন্তু তাহলে তোরা যে খেলাটা শিখবি ও শ্রীপতি করলে ওই চাকরের খেলাটা শিখবি, এটা নিজেরা কর। ঠিক এরই রিফ্লেকশন পরবর্তীকালে যখন থিয়েটারে এলাম, ওই সমস্ত মিনার্ভা থিয়েটার এক সময় আমার হাতে সমস্ত ব্যাকস্টেজের ভার আসে, টপ সহ। এই পর্বটায় আসবো না, আমি বলছি এটা অতীতটা কোথা থেকে ট্রানজিট করে কোথায় রিফ্লেক্ট করে, যে ঠিক এই কথাটাই অন্যভাবে শুনলাম। ওই আমি বসে বসে সব প্রপ করি, সেই জিনিস কখনো দেখিনি। টি ব্যাগ তখনও আমরা জানি না, উৎপল দাকে লেনিনের ডাকে বলে টি ব্যাগ জিনিসটা এইরকম। তা সেই শুনে আমি একটা বানিয়ে সুন্দর, বাহ
চমৎকার, এই তো চমৎকার। তা ওই এরকম আমার বন্ধু বান্ধব মেয়েরা টেরা বলে, দাদা আপনি বলেন না এই যে করতে আমাদের সময় যাচ্ছে সেই জিনিসটা ঠিক হয় না, তার চেয়ে বললে তো এগুলো প্রফেশনাল লোকজন আছে, করে দিয়ে যেতে পারে। উৎপল্লা তখন একটা বলেছিলেন, দেখো হ্যাঁ করে দিয়ে যেতে পারে, এর চেয়ে অনেক ভালো হবে। কিন্তু এই যে তোমরা হাতে করে নিজেরা করছো, এটা তোমার হাতের ছোঁয়া আছে, এটা তোমার নিজের জিনিস। এটা হাতে নিয়ে যখন স্টেজে দাঁড়াবে, এর সঙ্গে তোমার যে ওয়ার্মথ রিলেশনটা, সেটা তোমার প্রোডাকশনকে কিন্তু অন্যভাবে তুলে ধরবে। ঠিক নীরজাদার সেই কথা। দেখো এই যে কিছু কিছু কথা জীবনে মানুষের থেকে যায়, যেটা মানুষের জীবনের চালিকা শক্তি তৈরি করে। আজ 80 বছরের দোরগোড়ায় এসেও এখনো আমি যখন প্রোডাকশন করি, আমি কিন্তু আমি জানি আর একটু পয়সা দিলে হয়তো তার কম পয়সাতেও হয়ে যাবে। ওই প্রপ আমি নিজের হাতে করব, কস্টিউমের যেগুলো জিনিস করা যায়, কি করে করা যায় সেইটা করা ছেলেদের নিয়ে বসে করি। কারণ থিয়েটারটা কেন করতে এলাম, থিয়েটারের ওই নেশাটা কি, এটাকে একটু বুঝতে হবে। যখন ওই কলেজ থেকে বেরোলাম, হিন্দুস্তান মোটরে আমার একটা চাকরি হলো। তখন ভট্টা সাহেব জেনারেল ম্যানেজার, নেপাল কাকা, নেপাল রায় আমার বাবার খুব পছন্দ ছিলেন। হ্যাঁ, নেপাল কাকা ওখানে তখন বাবা মারা গেছে, চিঠি দিয়ে পায়ে তুমি কালীঘাট ছিল। সে আমার ইন্টারভিউ মানে ওরকম সাহেবী কেতার মানুষ শুনে আমি তো তখনকার জেনে বলে যেত, ইন্টারভিউ দিতে গেছি টাই টাই পরে ইংরেজি বলার চেষ্টা করছি। ঢুকতে আমি দরকার নেই ইংরেজি তোমায় বলতে হবে, বাংলা আমি তোমার চেয়ে ভালো জানি, বসো। তারপর দেখবে না তুমি কালীঘাট ছেড়ে এরকম নেপালবাবু কাটিয়েছে, এই করে করে কি চাকরি করবো বলে, আমি কোনো হোয়াইট কলার জব করবো না, হাতে পায়ে খাটতে হয়। গুড, ভেরি শোনো, এই হিন্দুস্তান মোটরস এর টুল রুম হচ্ছে এশিয়ার সবচেয়ে সেরা টুল রুম, টিলটেক। ওই টুল রুমটা আমার আন্ডারে চলে। তুমি ওইখানে যাও, ওইখানে কাজ শেখো, 1.5 বছর কাজ শেখো এবং মন দিয়ে কাজ শেখো। ইউ হ্যাভ টু গো টু জেনারেল মোটরস। তখন জেনারেল মোটরস এর সঙ্গে হিন্দুস্তান মোটরস এর টাই আপ চলছে, ওখানে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়ে যাবে। তা আমি সেখানে তা বললেন, আমি বললাম স্যার কবে থেকে মানে এক্ষুনি জয়েন করবে। ও বেহাদাকে ডাকলেন, স্লিপ নিয়ে যাও, এই আমার জয়েন। তা সেই চাকরি তো এই তখন ওই থিয়েটারের এটা চলছে। থিয়েটারের প্রসঙ্গে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনার করতে চাই, মানে আপনার কথা সূত্র ধরে এই যে দেখতে পাচ্ছি সমস্ত কিছুর সঙ্গে একটা আত্মিক যোগাযোগ গড়ে তোলা, মানে ব্যাক স্টেজের প্রতিটা কাজের মধ্যে ছোটখাটো বিষয়ের মধ্যে ইনভলভমেন্ট। এবং আমি নিজে জানি যে আপনি এখনো থিয়েটারের সমস্ত কস্টিউম সেই নিজেরাই কাটছে, নিজেরাই সেগুলো ইস্ত্রি করছে। এই যে একটা ঘরানা, সেইখানে দাঁড়িয়ে আজকে আপনারা যখন একটা দল নিয়ে কাজ করছেন, সংগঠন নিয়ে কাজ করছেন, সেখানে নতুন নতুন যে ছেলে মেয়ে বা নতুন প্রজন্ম, তাদের এই ধরনের একাত্ম হওয়া বা এইভাবে প্রতিটা জিনিসের খুঁটিনাটির সঙ্গে নিজেদের জড়িয়ে রাখা, থিয়েটার মানে যে শুধু অভিনয় নয়, এটা পুরো সামগ্রিক ব্যাপার, সেইটা কতটা দেখতে পারেন বা কতটা না দেখতে পাওয়া, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে কি বলবো, এটাও একটু শুনতে অস্বস্তি হবে যে ঠিক যেরকম একটা থিয়েটারের পরিবেশ পেয়েছিল বাড়িতে, আমারও তো তাই। আর আমার বাবা সঙ্গে মার কখনো ঝগড়া হতো না, ঝগড়া হতো একটা বিষয় নিয়ে, কারণ বাবার মনে হতো এই টেবিল ক্লথটা আরে এরকমই তো আমরা করছিলাম, তাহলে এটা থিয়েটারে চলে গেল। মানে থিয়েটারের বাইরে কোনো ভাবনা চিন্তা আমাদের হতো না। মানে একটা ভালো সসার বা একটা কাপ সেটা এইরকমই কোথায় পাওয়া যাবে, কোন দোকানে, নিউ মার্কেটে কোন জায়গায়, তো সেটা মা চলে গেল, মা জানে কোথায় পাওয়া যাবে, মা কিনে নিয়ে চলে এলো। মা কিন্তু থিয়েটার করতো না, কিন্তু এই যে মার ইনভলভমেন্টটা তৈরি হয়ে গেল, ওটা আমি দেখেছি। এবং খুব ভালো ভালো জামা কাপড়গুলো বাবা কিন্তু সামনে আমাদের ধবিখানা ছিল, তাকে বলে দিত কিভাবে কাচবে, আর সেটা যখন বুঝতো যে ওকে দিয়ে হবে না, তখন কিন্তু আমার মাকে বলে দিতেন কিভাবে ওটা হবে। তা এটা আমি দেখেছি। এখন আমি যদি আশা করি আমার দলের সব ছেলে মেয়েরাই তো ওরকম ভাবে গড়ে, মানে তাদের আপব্রিঙ্গিংটা ওরকম নয়, সুতরাং অতটা আমি আশা করি না। কিন্তু আমি তাদের খুব
ইনভলভ করার চেষ্টা করি। যেমন আমার দলের প্রিয়নাথ এত ইনভলভমেন্ট ওর, আমি জিজ্ঞেস করেছিলাম যে তোর বাড়িতে কি কেউ করতো, বললো আমার বাবা চাকরি করেন, কিন্তু আমার দাদুর একটা যাত্রার দল ছিল, তার পোশাক আশাক এখনো আমাদের বাড়িতে আছে। আমি সেই জন্য বুঝতে পারি যে প্রিয়নাথের এই ধরনের ইনভলভমেন্টটা কেন। আবার আরেকটি মেয়ে, সে ভীষণ কাজের, গুণী, গান অসম্ভব ভালো গায়, তাকে একটা ছোট্ট রোল আমি দিয়ে যখন আনলাম, আমি বলছি তুমি কিন্তু একটু চেষ্টা করলেই অনেক দূর যেতে পারবে। কিন্তু আমি দেখছি তার মা এসে ক্লিপটা কিভাবে লাগাবে, চুলটা কিভাবে বাঁধবে, আমি বলছি আপনি ওকে ছেড়ে দিন, ওকে করতে দিন, না হলে তো আমরা আছি। সে মেয়েটি গান গাইছে, গানটা ভালোই গাইলো, কিন্তু তার বাবা আর মা পুরো উইং এ দাঁড়িয়ে আছে, মানে মেয়েটা হাই তুললে বোধহয় হাইটাও ধরে ফেলবে। আমি দেখলাম যে একে দিয়ে খুব মুশকিল, এবং তার বাবা গাড়ি করে আসছে যাতে না অসুবিধা হয়, তার মা ভেতরে টিফিন কৌটো নিয়ে আসছে। তা আমি একটা কথাই বললাম যে এখানে আরো এতগুলো ছেলে রয়েছে, এরা প্রত্যেকে কিন্তু আমার ছেলে। এরা স্টেজে যখন উঠবে পারফর্ম করতে, আমি জানি এদের খাবার চাই, আমি জানি এদের কার জল লাগবে, কার চা লাগবে, কার কি লাগবে। আপনি এত ভাববেন না, আপনি ওকে ছেড়ে দিন। কিন্তু যিনি ছাড়েন তিনি হয়তো খানিকটা লাভবান হন তার ছেলের দিক থেকে, আবার যিনি ছাড়েন না, আমার কিছু করার নেই, কিছুদিন বাদে তারা নিজেরাই চলে যায়, মানে তারা বুঝতে পারে যে দিস ইজ নট মাই কাপ অফ টি। কারণ একটু কম অভিনয় করুক, একটু কম পারুক, কিন্তু তার ইনভলভমেন্টটা যদি থাকে, সে যদি ডিসিপ্লিনড হয় বা ঠিক সময় মতো আসে এবং শেষকালে শতরঞ্জিটা গুটিয়ে বাড়ি যায়, তাহলে সে কিন্তু স্টেজে একটা অন্য জায়গা অন্তত নিজের একটু হলেও সে একটা স্ক্র্যাচ রাখতে পারে। কিন্তু যাকে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, তার তো সেই ইনভলভমেন্টটা তৈরি হলো না। সেই ফোন করে অনায়াসে বলতে পারে আজকে আমার জ্বর হয়েছে। আবার একটি ছেলে জ্বর গায়ে চলে আসে, বুঝতে পারছি যে সেই রিহার্সাল রুমটা কে খুব মিস করছে। তো ওটা ডিপেন্ড করে, আমি আমরা গাছে আম ফলে না, এটা আমি একবার হাড়ে হাড়ে বিশ্বাস করি। আমি যখন দেখি কেউ খুব ডেডিকেটেড, তাকে জিজ্ঞেস করি তোমার বাড়িতে কেউ করতো, তখন সে হয়তো বলতো হ্যাঁ আমার পিসি জানো তো আমাকে ছোটবেলায় নিয়ে যেত, বা কেউ হয়তো বলে আমার মামার বাড়ির একটা ছিল। তো কিন্তু আমরা চেষ্টা করি যে যাতে তাকে হাতে সব রকম কাজকর্ম শিখিয়ে আমাদের মনের মতো করে গড়ে তুলতে, তাতে হয়তো 30 জনের মধ্যে 3 জন তৈরি হয়। উৎপল দ্বারা জিআইআর এ অ্যারেস্টেড ছিলেন, বেরিয়ে এসেছেন, শৈবাল টৈবাল সব ছিল। শৈবাল তো আমার ক্লাসমেট এবং আমাদের খুবই বন্ধু। শৈবাল আমায় একদিন বলল, উৎপল দা বলছে কয়েকজন ট্রাস্টেবল পলিটিক্যাল ছেলে পুলে, আমি তোর কথা বলেছি চল। ওই শৈবালই আমাকে নিয়ে যায় উৎপলদার কাছে, গিয়ে এই আমার লিটল থিয়েটার গ্রুপে জয়েন করা এবং ওই সিস্টেমের মধ্যে ঢোকা।